চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা প্রাচীন ভারতীয় উপমহাদেশের এক দারুণ ইন্টারেস্টিং অধ্যায় নিয়ে কথা বলবো। আমরা ডিকোড করব আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের সময়কাল, যাকে আমরা বৈদিক যুগ বলে জানি। কিভাবে একটা আস্ত সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠল, কিভাবে ভাষার সূত্র ধরে তাদের শিকড় খুঁজে বের করা যায়, আর মাটির তলায় লুকিয়ে থাকা প্রমাণগুলো আমাদের ঠিক কী গল্প শোনায়, সবকিছু নিয়ে আজ আমরা একটা ডিপ ডাইভ দেব। শুরুতেই একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন ছুড়ে দিই। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি রামায়ণের রাবণের নাকি 10টা মাথা ছিল, কিন্তু সত্যিটা কি? প্রাচীন ইতিহাসের পাতা একটু ঘাটলে কিন্তু অন্য চিত্র দেখা যায়। আসলে প্রাচীন রূপকথায় 10টা মাথা বলতে কোনো বিদঘুটে চেহারার কথা বলা হয়নি। এটা স্রেফ একটা মেটাফোর বা রূপক, মানে এমন এক জিনিয়াস বা তীক্ষ্ণ বুদ্ধি যা একসঙ্গে 10টা দিকে কাজ করতে পারে। ভাবুন একবার, প্রাচীনকালের মানুষ এভাবেই অসাধারণ সব রূপক দিয়ে ইতিহাসকে গল্পের মোড়কে সাজিয়ে রাখত। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 6টা বিষয় এক্সপ্লোর করব। 1. পুরাণ নাকি ইতিহাস। 2. ভাষার লুকানো সূত্র। 3. বৈদিক টেক্সট। 4. তাদের ভৌগোলিক বিস্তার। 5. মাটির তলার প্রত্নতাত্ত্বিক প্রমাণ। আর সবশেষে আমাদের চেনা মহাকাব্যগুলোর পেছনের আসল সত্যি। চলুন প্রথমেই দেখি পুরাণ আর ইতিহাসের এই অদ্ভুত মেলবন্ধন, কিভাবে বিজয়ীরা নিজেদের সুবিধামতো গল্প তৈরি করেছিল। ইতিহাসের একটা খুব মজার প্যাটার্ন আছে জানেন তো? যারা যুদ্ধে যেতে গল্পটা সবসময় তারাই লেঠে। একটা সময় কিছু যাযাবর মানুষ ঘুরতে ঘুরতে আমাদের এই উপমহাদেশে এসে পড়েছিল। এখানকার স্থানীয় মানুষদের সাথে তাদের বেশ ভালোই সংঘাত হয়, আর যুদ্ধে জেতার পরেই যাযাবররা স্বাভাবিকভাবেই নিজেদের হিরো হিসেবে প্রজেক্ট করে, আর যারা হেরে গেল তাদেরকেই হয়তো গল্পে ভিলেন বা রাক্ষস হিসেবে দেখানো হলো। অর্থাৎ আমাদের এই চেনা মহাকাব্যগুলোর পড়তে পড়তে আসলে প্রাচীন যুগের সেই জমি দখলের লড়াই আর বিজয়ীদের দৃষ্টিভঙ্গি লুকিয়ে আছে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, ভাষার সূত্র বা ইন্দো ইউরোপীয় কানেকশন। এই যাযাবররা ঠিক কোথা থেকে এসেছিল সেটা খোঁজার জন্য ইতিহাসবিদরা কিন্তু মাটির তলার চেয়ে ভাষার ওপর বেশি ভরসা করেন। অবাক করার মতো একটা জিনিস খেয়াল করুন, বাংলায় যাকে আমরা মা বলি, সংস্কৃতে সেটা মাতৃ, ইংরেজিতে মাদার আর ল্যাতিনে মেটার। এই যে উচ্চারণ আর অর্থের এত অদ্ভুত মিল, এটা কিন্তু কোনোভাবেই ফ্লুক বা কাকতালীয় নয়। এর মানে হলো এই ভাষাগুলোর আদি শিকড় একটাই, আর এটাকেই আমরা বলি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। ভাষার এই সূত্রগুলো ঘাটলে বোঝা যায় এরা মূলত ছিল মধ্য এশিয়ার বিশাল তৃণভূমির যাযাবর। কারণ এদের আদি শব্দভাণ্ডারে কৃষিকাজের কোনো শব্দই তেমন ছিল না, সব ছিল পশু আর চারণভূমি নিয়ে। পরে যখন খাবার আর সম্পদের টান পড়ল, তখন এরা চারদিকে ছড়িয়ে পড়ল, ইউরোপে, ইরানে আর আমাদের ভারতে। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার করে দেওয়া দরকার। ইন্দো আর্য বলতে কিন্তু শুধু একটা ভাষাগোষ্ঠীকে বোঝায়, এটা কোনো রেস বা জাতি নয়। যারা এই ভাষার একটা নির্দিষ্ট ফর্ম ব্যবহার করে ভারতবর্ষে ঢুকেছিল, তাদেরকেই এই নাম দেওয়া হয়েছে। এবার একটা দারুণ মজাদার টুইস্ট দেখুন। ভারতের ঋগ্বেদ আর ইরানের জেন্দ অবেস্তা, এই দুটোই প্রাচীন টেক্সট। এদের ভাষার মধ্যে অসম্ভব মিল, কিন্তু মানেগুলো পুরো উল্টো। ঋগ্বেদে যারা দেব, তারা হলো পরম পূজনীয় আর অসুর মানে খারাপ, কিন্তু ইরানের অবস্থায় গিয়ে দেখুন, দুয়েব বা দেব মানে হলো ঘৃণ্য, আর অহর বা অসুর হলো সবচেয়ে বড় ঈশ্বর। এর মানে কি দাঁড়ায়? কোনো এক যুগে এদের মধ্যে নিশ্চয়ই মারাত্মক কোনো আইডিওলজিক্যাল মতবিরোধ হয়েছিল, যার ফলে এরা আলাদা হয়ে যায় আর একদম বিপরীত চিন্তাধারার জন্ম দেয়। একেবারে মাইন্ড ব্লোয়িং, তাই না? এবার 3 নম্বর পয়েন্ট, বৈদিক টেক্সট, যেখানে এই পুরো সভ্যতার লিখিত দলিল লুকিয়ে আছে। যাযাবর গোষ্ঠীগুলো যখন ভারতে এসে পাকাপাকিভাবে থিতু হল, তারা নিজেদের চিন্তাভাবনা, নিয়মকানুন সব লিপিবদ্ধ করতে শুরু করল। এই বেদ শব্দটা এসছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার মানে হল জ্ঞান। আর এই জ্ঞানের বিশাল ভাণ্ডারই হল পুরো বৈদিক সভ্যতার একেবারে কোর বা মূল ভিত্তি। এই বেদের আবার 4টে মূল ভাগ আছে, যাদের সংহিতা বলা হয়। সবচেয়ে পুরনো হলো ঋগ্বেদ, বলতে পারেন এটা সেই যুগের একদম ফার্স্ট হ্যান্ড ডায়েরি। এরপর আছে সামবেদ, যেটা গান বা সুরের আকারে গাওয়া হতো। যজুর্বেদ হলো মূলত যজ্ঞের মন্ত্র আর আচার অনুষ্ঠানের গাইডবুক। আর অথর্ববেদ, এটা হলো দৈনন্দিন জীবনের নানা ম্যাজিক, জাদুটোনা আর বিশ্বাস নিয়ে তৈরি। এই 4টে টেক্সট পড়লে সেই সময়ের মানুষের লাইফস্টাইল একদম চোখের সামনে ভেসে ওঠে। পুরো ব্যাপারটা যাতে সহজে বোঝা যায়, তাই ইতিহাসবিদরা এটাকে একটা টাইমলাইনে ভাগ করেছেন। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে, মানে 1500 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় আদি বৈদিক যুগ। এই সময়ে মূলত ঋগ্বেদ তৈরি হয়েছিল। এরপর 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ শুরু হয় পরবর্তী বৈদিক যুগ, যখন বাকি বেদগুলো আর উপনিষদের মতো টেক্সটগুলো লেখা হয়। আর এই ফেজটা চলেছিল মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পয়েন্ট নাম্বার 4, ভৌগোলিক বিস্তার
মানে তারা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ল। এই প্রাচীন টেক্সটগুলো শুধু মন্ত্র নয়, এগুলো আসলে এক একটা জ্যান্ত ম্যাপ। ঋগ্বেদে দেখবেন মূলত উত্তর পশ্চিম সীমান্ত আর সিন্ধু নদের কথা বলা হয়েছে। গঙ্গা বা যমুনার তেমন পাত্তাই নেই। কিন্তু যেই আমরা পরবর্তী বৈদিক সাহিত্যে ঢুকছি, দেখি পুরো সিনারিও চেঞ্জ। তখন তারা গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল পেরিয়ে একেবারে বিহারের মিথিলা অবধি পৌঁছে গেছে। মানে তারা যাযাবর জীবন ছেড়ে ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছিল আর সমভূমিতে চুটিয়ে কৃষিকাজ শুরু করেছিল। এবার আসি 5 নম্বর পয়েন্টে, প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা মাটির তলা থেকে পাওয়া সলিড এভিডেন্স। বইয়ের পাতায় তো অনেক কিছুই লেখা থাকে, কিন্তু মাটির তলার প্রমাণের সাথে কি সেটা মিলছে? একদম মিলছে। ভগবানপুরাতে খোঁড়াখড়ি করে প্রচুর পেইন্টেড গ্রে ওয়্যার বা ধূসর রঙের মাটির পাত্র পাওয়া গেছে। ঘোড়ায় টানা রথের প্রমাণও মিলেছে, যেটা এই বৈদিক মানুষদের ট্রেডমার্ক ছিল। আর সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল লোহা। হস্তিনাপুর বা অত্রঞ্জি খেরায় লোহার তীর, বর্ষা আর পেরেক পাওয়া গেছে। লোহা আসার পর কৃষিকাজ আর যুদ্ধ দুটোতেই রীতিমতো বিপ্লব এসে গেল। আর এই সবকিছু প্রমাণ করে যে বহিরাগত আর স্থানীয়দের মধ্যে ধীরে ধীরে একটা চমৎকার মিশ্র সংস্কৃতির জন্ম হচ্ছিল। আমাদের লাস্ট পয়েন্ট, মহাকাব্যের আসল সত্যি, ইতিহাসে মোড়ানো পুরাণ। শুরুতে রামায়ণের যে গল্পটা বলেছিলাম মনে আছে? রামায়ণ বা মহাভারত, যেগুলোকে সংস্কৃতে মহাকাব্য বলা হয়, সেগুলো কিন্তু স্রেফ অলৌকিক রূপকথার বই নয়। এর পড়তে পড়তে লুকিয়ে আছে সেই সময়ের নিখুঁত ভূগোল, গ্রহ নক্ষত্রের পজিশন আর তৎকালীন পলিটিক্স। কোনো একটা বড় যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই এগুলো তৈরি হয়েছিল। তারপর যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে এর গায়ে লেগেছে প্রচুর রূপক আর ফ্যান্টাসির রং। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা জিনিস সত্যি ভাবার মতো, রাবণের 10টা মাথা যদি স্রেফ একটা জিনিয়াস মাইন্ডের লিটারেরি মেটাফর হয়, তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই আইকনিক রূপকথাগুলোর আড়ালে না জানি আরও কত চমকে দেওয়া ঐতিহাসিক সত্যি লুকিয়ে আছে একেবারে চোখের সামনে। ইতিহাসের এই ক্লুগুলো খুঁজে বের করাটাই তো আসল মজা, তাই না? আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি কথা হবে নতুন কোনো ঐতিহাসিক রহস্য নিয়ে।